পৃষ্ঠা ৭৮। কোয়েশ্চেন নাম্বার ৩, বুদ্ধির কাজ কি? বুদ্ধির প্রকারভেদ উল্লেখ করো। বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য বা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা লেখো। বুদ্ধির কাজ। বুদ্ধি এমন একটি মানসিক শক্তি যা আমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করে। ১. শিক্ষা গ্রহণ। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বুদ্ধি সাহায্য করে। পৃষ্ঠা ৭৯। ২. সৎ গতিবিধান। নতুন সঙ্গতি বিধান। নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতেও বুদ্ধি সহায়তা করে থাকে। ৩. সম্বন্ধ নির্ণয়। বিভিন্ন বস্তুর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে বুদ্ধি সাহায্য করে। ৪. সমস্যা সমাধান। কোনো সমস্যার গুরুত্বপূর্ণ অংশ থেকে শিক্ষা নিয়ে অনুরূপ সমস্যা সমাধানেও বুদ্ধি যথেষ্ট সহায়তা করে। বুদ্ধির প্রকারভেদ। বিশিষ্ট মনোবিদ থর্নডাইক বুদ্ধির যে শ্রেণীবিভাগটি আলোচনা করেছেন তা এখানে উল্লেখ করা হল। ১. মূর্ত বুদ্ধি, কংক্রিট ইন্টেলিজেন্স। হাতে কলমে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় কোনো কিছু নির্দিষ্টভাবে বিন্যস্ত করা, যন্ত্রের বিভিন্ন অংশ জোড়া লাগানো ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োগ করা হয়ে থাকে। ২. বিমূর্ত বুদ্ধি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তি নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয়। গাণিতিক সমস্যার সমাধান করতে, সাহিত্যের বিশ্লেষণ করতে এই বুদ্ধির প্রয়োগ করা হয়। ৩. সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। দৈনন্দিন জীবনের সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া দিতে এই বুদ্ধির প্রয়োজন হয়। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে এই বুদ্ধি সহায়ক হয়। ৪. প্রাক্কভিক বুদ্ধি। প্রাক্কভিক আচরণের ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয়। বাঞ্ছিত প্রকোপের ব্যবহার এবং অবাঞ্ছিত প্রকোপ নিয়ন্ত্রণে এই বুদ্ধির প্রয়োগ ঘটে। বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য বা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা। শিক্ষার যে সমস্ত ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা বা তাৎপর্য অনস্বীকার্য সেই ক্ষেত্রগুলি হল: ১. জ্ঞানমূলক অগ্রগতি। শিক্ষার্থীর জ্ঞানমূলক অগ্রগতির সঙ্গে তার মানসিক ক্ষমতার তথা বুদ্ধির সম্পর্ক বর্তমান। শিক্ষার্থীর জ্ঞানমূলক অগ্রগতি কতটা হবে তা নির্ধারণ করে দেয় তার বুদ্ধি। সাধারণভাবে দেখা গেছে যাদের বুদ্ধ্যঙ্ক ৭০-এর নিচে তারা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ (চতুর্থ শ্রেণী) শেষ করতে পারে না। যাদের বুদ্ধ্যঙ্ক ৯০ থেকে ১০০-র মধ্যে তারা মাঝারি ধরনের শিক্ষার্থী হিসেবে বিবেচিত। যাদের বুদ্ধাঙ্ক ১১০-এর উপরে তারা বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। ২. শ্রেণীকরণ। মানসিক ক্ষমতা তথা বুদ্ধির ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণীকরণের কাজটি করতে পারলে শিক্ষকের পক্ষে পাঠ পরিচালনা সহজতর হয়, কারণ নির্দিষ্ট স্তরের শিক্ষার্থীদের জন্য যে বিষয়বস্তু এবং পদ্ধতি শিক্ষক নির্বাচন করেন তা একই শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের কাছে উপযোগী হয়। অন্যদিকে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের একই শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা দেখা দেয়। ৩. শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষামূলক নির্দেশনার মূল উদ্দেশ্য হল প্রত্যেক শিক্ষার্থীকে এমন বিষয়বস্তু এবং পাঠ্যক্রম নির্বাচনে সহায়তা করা যায় যার মাধ্যমে তার জীবনে পরিপূর্ণ শিক্ষাগত সফলতা আসে।
এই সফলতার মূলে থাকে বুদ্ধি বা মানসিক ক্ষমতা। বুদ্ধাঙ্কের ভিত্তিতে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা দেওয়া যায়। 4. বৃত্তিমূলক নির্দেশনা। মানুষের বৃত্তিমূলক সফলতাও তার বুদ্ধির তথা মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল। সেই কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তিমূলক নির্দেশনা দানের ক্ষেত্রে শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক যাচাই করা হয়। 5. শিক্ষামূলক অগ্রগতি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষামূলক অগ্রগতি তাদের মানসিক বা বুদ্ধির দ্বারা নির্ধারিত হয়। তাই বিদ্যালয়ে ছাত্র ভর্তির সময় শিক্ষার্থীর বুদ্ধির অভিক্ষা গ্রহণ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 4, বুদ্ধি সম্পর্কিত থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। বুদ্ধি সম্পর্কিত থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। থর্নডাইকের বুদ্ধি বিষয়ক তত্ত্বটি বহু উপাদান তত্ত্ব বা বুদ্ধির পারমাণবিক তত্ত্ব ব্র্যাকেটে অ্যাটমিক থেরাপি অফ ইন্টেলিজেন্স নামে পরিচিত। তার মতে নির্দিষ্ট উদ্দীপকের নির্দিষ্ট প্রতিক্রিয়া থাকে। ওই ধরনের অসংখ্য উদ্দীপকের সঙ্গে অসংখ্য প্রতিক্রিয়া বন্ধনের নামই হলো বুদ্ধি। ব্যক্তিভেদে বুদ্ধি কম বেশি হওয়ার কারণ হিসেবে থর্নডাইক ব্যক্তির স্নায়ুতন্ত্রের বন্ধনের সংখ্যার হ্রাস বৃদ্ধিকে দায়ী করেছেন। তার মতে সাধারণ বুদ্ধি বলে কিছু হয় না। তিনি বুদ্ধির 4টি গুরুত্বপূর্ণ গুণের প্রসঙ্গ উল্লেখ করেছেন। 1. স্তর ব্র্যাকেটে লেভেল। থর্নডাইকের মতে স্তর হলো সমাধানযোগ্য কাজের কাঠিন্যের বা জটিলতার মাত্রা। যদি অনেকগুলি কাজকে কাঠিন্যের বা জটিলতার মাত্রানুযায়ী কোনো স্কেলে সজ্জিত করা যায় তাহলে ব্যক্তি যে পরিমাণ কাজ করতে সক্ষম হয় তাই হলো তার বুদ্ধি স্তর। 2. বিস্তৃতি রেঞ্জ। সমকাঠিন্য মাত্রার যত বেশি সংখ্যক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায় তাই হলো বুদ্ধির বিস্তৃতি বা প্রসার। তত্ত্বগতভাবে বলা যায় কোনো ব্যক্তি বুদ্ধির যে স্তরে রয়েছেন সেই স্তরের সব ধরনের সমস্যাই সমাধান করা তার উচিত। তবে বুদ্ধির বিস্তৃতি বা ব্যাপ্তি গুণটির যথাযথ বিকাশের জন্য অভিজ্ঞতার ব্যাপকতা এবং উপযুক্ত শিখনের দরকার হয়। 3. ক্ষেত্র এরিয়া। থর্নডাইকের মতে বুদ্ধির একটি অতি গুরুত্বপূর্ণ গুণ হল ক্ষেত্র। নির্দিষ্ট স্তরে ব্যক্তির বিভিন্ন পরিস্থিতির সমস্যার সমন্বয়কে তিনি ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। বুদ্ধির প্রতিটি স্তরে কোনো ব্যক্তি যত সংখ্যক পরিস্থিতির প্রতি সঠিক বা সফল প্রতিক্রিয়া করতে সক্ষম তাই হলো ওই ব্যক্তির বুদ্ধির ক্ষেত্র। 4. গতি স্পিড। থর্নডাইক বুদ্ধির গতি ধর্ম বলতে সমস্যা সমাধানের দ্রুততাকে বুঝিয়েছেন। সকল প্রকার বুদ্ধি অভিক্ষার উপরিলিখিত 4টি ধর্মের সন্ধান পাওয়া যায়। কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে গেলে তাকে কতকগুলি কাজ দেওয়া হয়। এই কাজগুলির কাঠিন্যের মান ভিন্ন প্রকারের হয়। প্রত্যেক স্তরে কতকগুলি প্রশ্ন বা সমস্যা থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রশ্ন বা সমস্যার সমাধান করতে হয়। এখানে কাজের কাঠিন্য হলো স্তর, কাজগুলি হলো ক্ষেত্র, প্রশ্ন বা সমস্যাগুলি হলো বিস্তার বা বিস্তৃতি এবং সমাধানের জন্য সময় হলো গতি। পৃষ্ঠা 80। কোয়েশ্চেন নাম্বার 5, থমসনের বাছাই উপাদান তত্ত্বটি আলোচনা করো। থমসনের বাছাই উপাদান তত্ত্ব। 1. থমসন তার বাছাই উপাদান তত্ত্বে
প্রাচীন অরাজকতাবাদের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। 2. তিনি স্পিয়ারম্যান ও থার্স্টনের মতো গাণিতিক যুক্তির উপর ভিত্তি করে শুধু দলগত উপাদান দিয়ে বৌদ্ধিক কাজের মধ্যে সহগতিকে ব্যাখ্যা করেছেন। 3. তাঁর মতে বৌদ্ধিক কাজ সম্পাদনের জন্য অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম মানসিক উপাদানের দরকার হয়। এইসব মানসিক উপাদানগুলি এতই সূক্ষ্ম যে আলাদাভাবে এদের কাজ বা প্রকৃতির ব্যাখ্যা দেওয়া যায় না। এদের আলাদা আলাদা নামকরণও সম্ভব নয়। 4. এদের অস্তিত্ব গাণিতিক বিশ্লেষণে উপলব্ধি করা যায়। নিচে থমসনের বাছাই উপাদান তত্ত্বের একটি চিত্ররূপ দেওয়া আছে। 5. কাজের বিভিন্নতা এবং প্রকৃতি অনুযায়ী এগুলি একটি গুচ্ছে পরিণত হয়ে নির্ভুল কর্ম সম্পাদনে সহায়তা করে। 6. থমসনের তত্ত্বানুযায়ী যেহেতু আমরা বুদ্ধিকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না, কর্ম সম্পাদনের ক্ষেত্রেই তাকে পরোক্ষভাবে উপলব্ধি করি, তাই ব্যক্তির কর্ম সম্পাদনের ক্ষমতাকে বিশ্লেষণ করলে তার প্রকৃত স্বরূপ জানা যায়। 7. ব্যক্তির কর্ম সম্পাদনের ক্ষমতাকে সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় তা নির্ধারিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক উপাদানের গুচ্ছ দ্বারা। সুতরাং সূক্ষ্ম সূক্ষ্ম মানসিক উপাদানের গুচ্ছই মানুষের বুদ্ধি। 8. যেহেতু কর্ম সম্পাদনের পরিস্থিতির প্রকৃতি অনুসারে উপাদান গুচ্ছ নির্ধারিত হয়, সেহেতু একে বলা হয় বাছাই উপাদান তত্ত্ব। থমসনের বাছাই উপাদান তত্ত্বটি ভালোভাবে বোঝার জন্য উপরের চিত্রটির সাহায্য নেওয়া যেতে পারে। চিত্রে এ, বি, সি এবং ডি চারটি পৃথক কাজ এবং বিন্দুগুলি দিয়ে মনের মৌলিক উপাদানগুলিকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে এখন কোনো বিশেষ কাজ এর জন্য যে মানসিক উপাদানগুলি দরকার হয় তাদের এ চিহ্নিত ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। অনুরূপভাবে বি, সি এবং ডি কাজের জন্য যে যে উপাদানের দরকার তাদেরও একইভাবে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। থমসনের তত্ত্ব অনুযায়ী বিভিন্ন কাজের মধ্যে একই রকম মৌলিক উপাদানের পরিমাণ যত বেশি হবে তত তাদের সহগতিও বেশি হবে। এখানে এ কাজের উপাদানের সঙ্গে বি, সি এবং ডি কাজের উপাদানের কোনো মিল নেই, তাই এ কাজের সঙ্গে বি, সি এবং ডি কাজের সহগতি নেই, যদিও বি, সি এবং ডি কাজের মধ্যে পারস্পরিক সহগতি বর্তমান। কোয়েশ্চেন নাম্বার 6, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে সম্পূর্ণ গণিত নির্ভর মানসিক ক্ষমতার একটি তাত্ত্বিক ব্যাখ্যা দেন। আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামে একটি প্রবন্ধে তিনি তাঁর দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে কোনো বৌদ্ধিক কাজে দুটি উপাদান কার্যকরী হয়, একটি সাধারণ উপাদান ব্র্যাকেটে জেনারেল ফ্যাক্টর বা সংক্ষেপে জি, এবং অন্যটি হল বিশেষ উপাদান ব্র্যাকেটে স্পেশাল ফ্যাক্টর বা সংক্ষেপে এস। সাধারণ উপাদানটি সব ধরনের কাজে কম বেশি প্রয়োজন হয় এবং বিশেষ উপাদান কেবল নির্দিষ্ট কাজে প্রয়োজন হয়। স্পিয়ারম্যান তাঁর গবেষণার ফলশ্রুতি হিসেবে তাঁর দ্বি উপাদান তত্ত্বটি উপস্থাপন করেন।
তিনি কয়েকটি বৌদ্ধিক কাজ নির্দিষ্ট করেন। বৌদ্ধিক কাজ পরিমাপকারী কয়েকটি অভিক্ষা একদল ছাত্রের উপর প্রয়োগ করে প্রাপ্ত তথ্যগুলি সংগ্রহ করেন। তারপর সেই তথ্যগুলির মধ্যে সহসম্পর্ক নির্ণয় করেন। দুটি চালকের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বলা হয় সহসম্পর্ক, যেমন যুক্তি ও স্মৃতি। এই দুটি চালকের মধ্যে যে সম্পর্ক হয় তা যুক্তি ও স্মৃতির মধ্যে সহসম্পর্ক। সহসম্পর্কের পরিমাণ ও প্রকৃতি পরিমাপকারী সূচককে বলা হয় সহগাঙ্ক। এই সহগাঙ্ক ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য হতে পারে এবং এর পরিমাণ -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। বৌদ্ধিক কাজে প্রাপ্ত তথ্যগুলির মধ্যে সহগাঙ্ক নির্ণয় করে সহসম্পর্ক ছকে সাজানো হয়। স্পিয়ারম্যানের ট্রেটার্ড সমীকরণ। স্পিয়ারম্যান তাঁর অ্যাবিলিটিজ অব ম্যান গ্রন্থে টেট্রার্ড সমীকরণ সম্পর্কে যে উদাহরণটি দিয়েছেন তার উল্লেখ হলো। এখানে 5টি মানসিক প্রক্রিয়া নেওয়া হয়েছে: বিপরীতার্থক, সম্পূর্ণকরণ, স্মৃতি, পার্থক্য নির্ণয়, বাতিলকরণ। এই মানসিক প্রক্রিয়ার মধ্যে সহসম্পর্কের মানগুলি তিনি নিচের ছকে সাজিয়েছেন। এখানে 6টি, একটি টেবিলের মধ্যে 6টি কলাম আছে। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে বৈপরীত্য, ব্র্যাকেটে এ, তার পরের কলাম ড্যাশ, তার পরের কলামে 0.80, তার পরের কলামে 0.60, তার পরের কলাম 0.30, তার পরের কলাম 0.30। 2 হচ্ছে সম্পূর্ণতা, ব্র্যাকেটে পি, তার পরের কলাম 0.80, তার পরের কলামে ড্যাশ, তার পরের কলাম 0.48, তার পরের কলাম 0.24, তার পরের কলাম 0.24। 3 নম্বর হচ্ছে স্মৃতি, তার পরের কলামে 0.60, তার পরের কলাম 0.48, তার পরের কলামে ড্যাশ, তার পরের কলামে 0.18, তার পরের কলাম 0.18। তারপরে হচ্ছে 4 নম্বর পার্থক্য, ব্র্যাকেটে বি, তার পরের কলাম হচ্ছে 0.30, তার পরের কলামে 0.24, তার পরের কলামে 0.18, তার পরের কলাম ড্যাশ, তার পরের কলাম 0.09। লাস্ট হচ্ছে 5 নম্বর বর্জন, ব্র্যাকেটে কিউ, তার পরের কলামে হচ্ছে 0.30, তার পরের কলাম 0.24, তার পরের কলাম 0.18, তার পরের কলাম 0.09, তার পরের কলামে ড্যাশ। এখানে বৈপরীত্য এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, পার্থক্যকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, সম্পূর্ণতাকে পি দ্বারা চিহ্নিত করা হয়েছে, বর্জনকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে। স্পিয়ারম্যান দেখেছেন যে র্যাপ ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়াল টু 0। ওপরের তালিকা থেকে দেখা যাচ্ছে যে আরএপি অর্থাৎ বিপরীতার্থক ও সম্পূর্ণকরণের মধ্যে সহসম্পর্কের মান 0.80, আর বিকিউ অর্থাৎ বাতিলকরণ ও পার্থক্য নির্ণয়ের মধ্যে সহসম্পর্কের মান 0.09, আর এ কিউ অর্থাৎ বিপরীতার্থক ও বাতিলকরণের মধ্যে সহসম্পর্কের মান 0.30 এবং আর বিপি অর্থাৎ পার্থক্য নির্ণয় ও বাতিলকরণের মধ্যে সহসম্পর্কের মান 0.30, অর্থাৎ আর এ পি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়াল টু 0.80 ইন্টু 0.09 মাইনাস 0.30 ইন্টু 0.24 ইকুয়াল টু 0। পৃষ্ঠা 81। আর এ পি ইন্টু আর বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়াল টু 0 সমীকরণটিকে স্পিয়ারম্যান টেট্রাড পার্থক্য
টেট্রাড সমীকরণ বলেছেন এবং RAP ইন্টু RBQ মাইনাস RAQ ইন্টু RBPকে টেট্রাড পার্থক্য বলেছেন। তিনি আরও বলেছেন টেট্রাড সমীকরণটি তখনই সম্ভব যখন উক্ত চারটি বৌদ্ধিক প্রক্রিয়ার মধ্যে একটি সাধারণ উপাদান আছে ও প্রত্যেকের জন্য একটি করে মোট চারটি বিশেষ উপাদান আছে। স্পিয়ারম্যানের মতে সাধারণ উপাদানটি একটি একক ও সার্বজনীন উপাদান। এই উপাদানটির বৈশিষ্ট্যগুলির সঙ্গে বুদ্ধি সম্পর্কিত আমাদের ধারণার হুবহু মিল থাকায় দ্বি উপাদান তত্ত্বটিকে বুদ্ধির তত্ত্বও বলা যায়। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রের মাধ্যমে দেখালে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। পাশের চিত্রের বৃত্তটি হলো সাধারণ ক্ষমতা বা বুদ্ধির ভাণ্ডার। ক, খ ও গ তিনটি আয়তাকার ক্ষেত্রের মাধ্যমে তিনটি বৌদ্ধিক কাজের উল্লেখ করা হয়েছে। এই তিনটি কাজে সাধারণ ক্ষমতা বা জি এর প্রয়োজন হয়েছে যথাক্রমে জি ক, জি খ ও জি গ পরিমাণে, অর্থাৎ বিভিন্ন পরিমাণে, কিন্তু এর গুণগত মান এক। একদিকে ক, খ ও গ বৌদ্ধিককরণে যে বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়েছে তাকে এস ক, এস খ ও এস গ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এই তিনটি বিশেষ ক্ষমতা একে অপরের থেকে পৃথক। পার্থক্য বোঝানোর জন্য এসগুলিকে তিন রকম সংকেত দ্বারা চিহ্নিত করা হয়েছে, ব্র্যাকেটে গ্রিন, ব্লু এবং ইয়েলো। স্পিয়ারম্যানের শিক্ষাগত তাৎপর্য। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য এক কথায় অনস্বীকার্য। শিক্ষক শিক্ষিকার কাছে এর গুরুত্ব অপরিসীম। ছাত্র ছাত্রীকে যদি সঠিকভাবে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান করতে হয় তাহলে শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই এই তত্ত্বের সঙ্গে পরিচিত হতে হবে। ছাত্র ছাত্রীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে এই তত্ত্বটি বিশেষভাবে সহায়ক হয়। যে কোনো বিষয়ে সাফল্য লাভ করতে হলে এই বিষয়ের উপর বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। যেমন বিজ্ঞান শাখায় সফলতা লাভ করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ক্ষমতা সম্পর্কে শিক্ষক শিক্ষিকা অবহিত হওয়ার পর যদি ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে নির্দেশ দেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রছাত্রী সফলতা অর্জন করবে। মোট কথা, ছাত্রছাত্রীদের বিশেষ ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে এই তত্ত্বটি শিক্ষক শিক্ষিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনেও এই তত্ত্বটি সহায়ক হয়। কোয়েশ্চেন নাম্বার 7, থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বকে অনেক মনোবিজ্ঞানী সমর্থন করেননি। এমনকি পরবর্তীকালে দলগত উপাদানের ব্র্যাকেটে জি ফ্যাক্টর কথা স্বীকার করার পরেও তাঁর তত্ত্বটি অসম্পূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই অবস্থায় মার্কিন মনোবিজ্ঞানী এল থ্রাস্টন অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে মানসিক ক্ষমতার দলগত উপাদানের কথা বলেন। তিনি তার 7টি বিভিন্ন অভিক্ষায় প্রাপ্ত ফলের মধ্যে সহ সম্পর্ক নির্ণয় করে পরিসংখ্যান শাস্ত্রের জটিল পদ্ধতি উপাদান বিশ্লেষণের ফ্যাক্টর অ্যানালিসিস মাধ্যমে দলগত উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি 7টি প্রাথমিক উপাদানের কথা বলেন। এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পর নিরপেক্ষ, সেজন্য এদের প্রাথমিক উপাদান বলা হয়। প্রাথমিক উপাদানগুলি হল 1. সংখ্যাগত উপাদান ব্র্যাকেটে সংক্ষেপে এন,
দ্রুত এবং সঠিকভাবে সংখ্যা নিয়ে গণনার কাজের ক্ষমতা। 2. বাচনিক উপাদান, সংক্ষেপে ভি, ভাষা বোঝা ও ব্যবহারের সাবলীলতা। 3. স্থান প্রত্যক্ষণ উপাদান, সংক্ষেপে এস, যে কাজে বস্তুর স্থান প্রত্যক্ষণের প্রয়োজন তা কাল্পনিকভাবে চিন্তা করার ক্ষমতা। 4. স্মৃতির উপাদান, ব্র্যাকেটে সংক্ষেপে এম, দ্রুত মুখস্থ করার ক্ষমতা এবং প্রয়োজনমতো তার পুনরুদ্রেকের ক্ষমতা। 5. যুক্তি নির্ণয় উপাদান, সংক্ষেপে আর, কোনো কাজে নিয়ম নীতি আবিষ্কারের ক্ষমতা। 6. শব্দ স্বাচ্ছন্দ্যের উপাদান, সংক্ষেপে ভি, দ্রুত এবং উপযুক্ত শব্দচয়নের ক্ষমতা। 7. প্রত্যক্ষণ উপাদান, সংক্ষেপে পি, দ্রুত এবং সঠিকভাবে প্রত্যক্ষণের ক্ষমতা। কোনো বৌদ্ধিক কাজে এই 7টি প্রাথমিক উপাদানের কয়েকটি প্রয়োজন হয়, আবার অন্য একটি বৌদ্ধিক কাজে অন্য কয়েকটি প্রয়োজন হয়। তবে দুটি কাজে একাধিক সাধারণ উপাদান থাকতে পারে। দুটি কাজে যত অধিক পরিমাণে উপাদান সাধারণ থাকবে তত বেশি ওই কাজ দুটির মধ্যে সহসম্পর্ক দেখা যাবে। স্পিয়ারম্যানের সাধারণ উপাদানের, ব্র্যাকেটে জি, মতো থ্রাস্টনের কোনো উপাদানই সব ধরনের বৌদ্ধিক কাজে প্রয়োজন হয় না। থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটিকে উপরের চিত্রে রূপ দেওয়া যায়। ক, খ ও গ তিনটি বৌদ্ধিক কাজ। ক কাজে প্রয়োজন হয় সংখ্যাবাচক উপাদান, ব্র্যাকেটে এন, স্থান প্রত্যক্ষণের উপাদান, ব্র্যাকেটে এস, বাচনিক উপাদান, ব্র্যাকেটে ভি এবং প্রত্যক্ষণ উপাদান, ব্র্যাকেটে পি। এর নিচে একটি চিত্র দেওয়া আছে। ক্ষয়ের কাজে প্রয়োজন হয় বাচনিক উপাদান, ব্র্যাকেটে ভি, প্রত্যক্ষণ উপাদান, ব্র্যাকেটে পি, যুক্তি উপাদান, ব্র্যাকেটে আর, স্মৃতি উপাদান, ব্র্যাকেটে এম। আবার গয়ের কাজে প্রয়োজন হয় স্থান প্রত্যক্ষণের উপাদান, ব্র্যাকেটে এস এবং দ্রুত শব্দ ব্যবহার উপাদান, ব্র্যাকেটে ডব্লিউ। এখানে দেখা যাচ্ছে ক ও খ কাজ দুটির মধ্যে দুটি উপাদান সাধারণ, ব্র্যাকেটে ভি ও পি, এবং ক ও গয়ের মধ্যে সহসম্পর্ক ক ও গয়ের থেকে বেশি হবে। সাধারণভাবে খ ও গয়ের মধ্যে কোনো সহসম্পর্ক থাকার কথা নয়, কারণ এই দুটি কাজে কোনো উপাদান সাধারণ নেই। তবে যেহেতু ক ও ক্ষয়ের মধ্যে সহসম্পর্ক আছে এবং ক ও গয়ের মধ্যে ও সহসম্পর্ক বর্তমান, তাই সামান্য হলেও খ ও গয়ের মধ্যে পার্থক্য সহসম্পর্ক দেখা যাবে। পৃষ্ঠা 82, কোয়েশ্চেন নাম্বার 8, গিলফোর্ডের ধীশক্তির গঠনতত্ত্ব আলোচনা করো। গিলফোর্ডের ধীশক্তির গঠনতন্ত্র তত্ত্ব। অন্যান্য উপাদান বিশ্লেষণ ভিত্তিক তত্ত্বের সঙ্গে গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বের কয়েকটি মৌলিক পার্থক্য আছে। প্রথমত, তিনি বুদ্ধি এবং ধীশক্তি এই দুটি ধারণাকে তাঁর তত্ত্বের অন্তর্ভুক্ত করেছেন। গিলফোর্ডের মতে ধীশক্তি হল মানুষের সকল রকম বৌদ্ধিক শক্তির সামগ্রিক আধার, যার প্রকাশ ঘটে বিভিন্ন ধরনের মানসিক ও অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। কিন্তু পরিবেশগত কারণে এই ধীশক্তি সবটা বাইরে প্রকাশ পায় না বা কাজে লাগানো যায় না। অন্যদিকে ধীশক্তির যে অংশটা কাজে লাগানো হয় বা প্রকাশ পায় তাই হলো বুদ্ধি। মোট কথা, বুদ্ধি হলো ধীশক্তির অংশবিশেষ। গিলফোর্ড ধীশক্তিকে ত্রিমাত্রিকভাবে বিশ্লেষণ করেছে। মাত্রা তিনটি হল: 1 বিষয়বস্তুগত মাত্রা, 2 প্রতিক্রিয়ার মাত্রা
এবং 3 উপাদানগত মাত্রা। নিচে একটি টেবিল দেওয়া আছে। টেবিলটি হচ্ছে ধী শক্তির ত্রিমাত্রিক বিশ্লেষণ। এখানে 2টি কলাম দেওয়া আছে। প্রথম কলমে 1 বিষয়বস্তু। বৌদ্ধিক ক্রিয়া উদ্দীপিত হওয়ার জন্য এবং বৌদ্ধিক ক্রিয়া সম্পন্ন করার মাধ্যম হিসেবে যে উপাদানগুলির দরকার হয় সেগুলি হলো বিষয়বস্তু। এগুলি 4 প্রকার: মূর্ত, প্রতীকরূপী, বিমূর্ত এবং আচরণমূলক। 2 প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া। যে সমস্ত মানসিক ক্রিয়া আমাদের বৌদ্ধিক আচরণ নিষ্পন্ন করে তাই হলো প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া। এগুলি 5 প্রকার, যথা প্রজ্ঞা, স্মৃতি, কেন্দ্র প্রসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন এবং মূল্যায়ন। 3 উৎপাদন। প্রতিক্রিয়া ও বা বৌদ্ধিক ক্রিয়ার ফলে যে ধারণাগুলি উৎপন্ন হয় তাই হলো উৎপাদন। এগুলি হলো একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীলতা এবং তাৎপর্য বিচার।